জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশের সম্প্রতি নির্বাচনে বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বিএনপির তারেক রহমান শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচনে জিতে গেছেন। তবে এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জামাতে ইসলামী বাংলাদেশে যেভাবে প্রচার অভিযান চালাচ্ছিল, তাতে অনেকেরই মনে হয়েছিল যে তারা বড় কোনো প্রভাবশালী শক্তি হিসাবে বাংলাদেশের নির্বাচনে জয়ী হবে, কিন্তু বাস্তবে জামাতের স্বপ্নটাই ভেঙে গেছে। কিন্তু কেন এমনটা হলো সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই এখন নানান আলোচনা চলছে। এখন এর পেছনে ভারতের কতখানি ভূমিকা সেটা আলোচনার বিষয় নয়, কারণ কম বেশি সকলেই জানে যে বাংলাদেশের এই নির্বাচনে ভারতের বড় ভূমিকা ছিল। ভারতের প্রত্যক্ষ সমর্থন এবং নিখুঁত ভোট ইঞ্জিনিয়ারিং না হলে বিএনপির এই জয়টা সম্ভব হতো না। কিন্তু প্রশ্নটা কেবল কে জিতলেন সেটা নিয়ে তো নয়, আসল প্রশ্নটা হলো এই বিজয়ের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে। সম্পর্ক কি আগের মতোই থাকবে, নাকি নতুন কোনো সমীকরণ তৈরি হবে? কারণ অতীতে বিএনপির তীব্র ভারত বিরোধী অবস্থানের কথা কিন্তু আমরা সকলেই জানি। তাই এই ভিডিওটাতে আমরা আবেগ বা উত্তেজনা নয়, বরং বাস্তবতা এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টাকে বিশ্লেষণ করব। জানবো বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোন দিকে যাবে, উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতার প্রশ্নে ভারতের শর্ত কি থাকবে, বাংলাদেশের জনমানসে তৈরি হওয়া তীব্র ভারত বিরোধী মনোভাবকে বিএনপি কোন নজরে দেখবে, এবং সর্বোপরি বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের নতুন সম্পর্ক কি হবে। সব মিলিয়ে এই ভিডিওতে আমরা খতিয়ে দেখব যে তারেক রহমানের বিজয়কে ঘিরে ভারতের সতর্কবার্তা আসলে কি, কোন শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন কোন বাস্তবতার উপরে দাঁড়িয়ে এগোতে পারে। ভিডিওটা গভীর, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তো চলুন শুরু থেকে শুরু করি বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন অধ্যায়। দেখুন, বাংলাদেশে বরাবর দুটি প্রধান রাজনৈতিক দল শাসনে থেকেছে। একটা দল হলো শেখ হাসিনার আওয়ামী লীগ, আর অন্য আরেকটা দল হলো খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। এছাড়া বাংলাদেশে আরেকটা রাজনৈতিক দল আছে যার নাম জামাতে ইসলামী। এটি একটা কট্টর মৌলবাদী রাজনৈতিক দল, যে দলটা বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল, যারা পাক হানাদার বাহিনীকে হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যা করতে সাহায্য করেছিল এবং হাজার হাজার বাংলাদেশি নারীকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। এক কথায় এই জামাতে ইসলামী দলটা একটা ঘৃণিত মৌলবাদী শক্তি, যাদেরকে বাংলাদেশে রাজাকার বলা হয়। যাই হোক, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে আসতে বাধ্য হলেন এবং মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, তারপর থেকে বাংলাদেশ জুড়ে কট্টর ফান্ডামেন্টালিস্ট দল জামাতে ইসলামের বারবারন্ত শুরু হয়ে যায় এবং এর সাথে সাথেই বাংলাদেশ জুড়ে রাষ্ট্র অনুমোদিতভাবে তীব্র ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি হতে শুরু করে। তখন থেকেই বিএনপিকে বাংলাদেশের বিকল্প শক্তি হিসাবে ভারত কিন্তু ভাবতে শুরু করে, কারণ আওয়ামী লীগ বাংলাদেশে অবৈধ ঘোষিত হয়েছিল, আর বিএনপি ও জামাতের মধ্যে বিএনপি তুলনায় গ্রহণযোগ্য ছিল, মানে মন্দের ভালো আর কি। তাছাড়া সেই সময় বাংলাদেশের বিএনপির উচ্চ নেতৃত্বরা ভারতের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগও কিন্তু রক্ষা করে চলছিল, কারণ ভারতের সমর্থন ছাড়া ভারতীয় মহাদেশে ক্ষমতায় আসা বা ক্ষমতায় থাকা যে সম্ভব নয়, এটা বিএনপির নেতারা খুব ভালোভাবে বুঝেছিলেন। আর এই অবস্থায় লন্ডনে থাকা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ভারতের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলে ভারতের গোয়েন্দা সংস্থা তৎক্ষণাৎ সাড়া দেয়, আর তখন থেকেই কথাবার্তা শুরু হয়ে যায়। এরপরে খালেদা পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। এই অবস্থায় ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গ্রাউন্ড লেভেলে এমনভাবে ন্যারেটিভ তৈরি করতে শুরু করে, যাতে করে দিন দিন এটা স্পষ্ট হতে শুরু হয় যে ইউনূসকে সরিয়ে বাংলাদেশকে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা একমাত্র তারেক রহমানেরই রয়েছে। এই প্রেক্ষাপটে পর্দার আড়ালে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তারেক রহমান এবং বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে আলোচনাও চালিয়ে যাচ্ছিল। এই আলোচনার উদ্দেশ্য বাংলাদেশকে উপদেশ দেওয়া ছিল না, কিন্তু বরং ভারত তার নির্দিষ্ট উদ্বেগ, সীমা এবং রেড লাইনগুলো স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছিল, যাতে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি না হয় এবং বিএনপি ক্ষমতায় এলে উভয় দেশেরই স্বার্থ রক্ষা পায়। যার প্রথম শর্তই ছিল বাংলাদেশে ভারত বিরোধী ন্যারেটিভকে
চলতে না দেওয়া। আপনারা খেয়াল করে থাকবেন যে নির্বাচনী প্রচার চলাকালীন বিএনপির কোনো নেতা কোনো কর্মী ভারত বিরোধিতা করেনি। এরপরে বিএনপি একে একে ভারতের পাঁচটা শর্তে রাজি হলে ভারত সর্বতোভাবে বিএনপিকে বাংলাদেশের ক্ষমতায় আনতে উদ্যোগী হয়। শুরু হয় ন্যারেটিভ বিল্ডিং এবং ভোট ইঞ্জিনিয়ারিং। নির্বাচনে বিএনপির পক্ষে ন্যারেটিভ তৈরি করবার জন্য বাংলাদেশে কম বেশি সব মিডিয়া, অসংখ্য ইউটিউব, অসংখ্য ফেসবুক একসঙ্গে কাজ করেছিল। অন্যদিকে গ্রাউন্ড লেভেলে ভারতীয় এজেন্সি হুইসপারিং ক্যাম্পেইন বা কানে কানে প্রচার চালাচ্ছিল। এরপরে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় বাংলাদেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে বিএনপির পক্ষে আনা হয়। আর তারপর তারেক রহমান আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেন যে তিনি চান আওয়ামী লীগের নেতারা, এমনকি শেখ হাসিনার পুত্রকন্যারাও বাংলাদেশে এসে অবাধে নির্বাচনে অংশ নিক। তারেক রহমান আরও বলেন যে তিনি ভোটে জিতলে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দেবেন। আসলে এটাও ছিল ভোট ইঞ্জিনিয়ারিংয়ের একটা মোক্ষম চাল। ফলত আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপির পক্ষে এককাট্টা হতে শুরু করে। এছাড়া বিএনপি বাংলাদেশের নির্বাচনে বিপুল অর্থ খরচ করে, আর এই বিপুল অর্থের উৎস কী ছিল সেটা একটু আন্দাজ করে নিতে হবে। যাই হোক, এরপরে ভোটের দিন ঘোষণা হলেই শুরু হয়ে যায় মাইক্রো ভোট ম্যানেজমেন্ট। মাইক্রো ভোট ম্যানেজমেন্টের আওতায় বুথ পর্যায়ে বিএনপির ভিত্তিকে শক্ত করতে প্রচুর টাকা খরচ করা হয়। আরও অনেক কিছু করা হয় যেটা আমি বলতে পারছি না। তারপরে শুরু হয় আরও অনেক রকমের ইঞ্জিনিয়ারিং। এটা কি এবং কিভাবে হয়েছিল সেটাও প্রকাশ্য ইউটিউবে বিস্তারিতভাবে বলা সম্ভব নয়। কিন্তু ভারতের নিখুঁত ভোট ইঞ্জিনিয়ারিং, মাইক্রো ভোট ম্যানেজমেন্ট এবং আরও অনেক কিছু ইঞ্জিনিয়ারিংয়ের ফলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে আর মুখ থুবড়ে পড়ে কট্টর মৌলবাদী জামাতে ইসলামী। এখানে বলে রাখা দরকার, ইউনুসপন্থী ছাত্র সংগঠন যে ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি গঠন করেছিল, তারা জামাতে ইসলামের সঙ্গে জোট করে ভোটে লড়েছিল। ভোটে সেই ভারত বিদ্বেষী পুচকে নেতাগুলোর অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। জামাতে ইসলামীর সাথে সাথে তাদেরও ভরাডুবিই হয়েছে। যাই হোক, বাংলাদেশে বিএনপির জয়লাভের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সঙ্গে সঙ্গে তারেক রহমান ভারতকেও ধন্যবাদ জানান, যেটা প্রমাণ করে তারেক রহমান এবং তার দল বিএনপি ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এবং বিএনপি ভারতের দেওয়া 5টি শর্ত মেনেও নিয়েছে। আশা করি এই অবধি বুঝলেন। এখন প্রশ্ন হলো যে কি সেই 5 শর্ত যেগুলো মেনে নিয়েছিল বলেই ভারত বিএনপিকে সহায়তা করলো। চলুন এগুলোই একে একে বলি। প্রথম শর্ত হিসাবে ভারত খুব স্পষ্ট ভাষায় বিএনপিকে বলেছে যে ক্ষমতায় আসার পর বাংলাদেশের মাটিকে কোনোভাবেই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা যাবে না। পাকিস্তান, চীন এটা করতে চাইবে, কিন্তু বাংলাদেশ যেন কোনোভাবেই সেটাতে সহায়তা না করে। কারণ এর আগে বাংলাদেশের বিএনপির শাসনামলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশে লুকিয়ে থাকতো, সেখান থেকে লোক নিয়োগ করত, অর্থ সংগ্রহ করত এবং নিরাপদ আশ্রয় পেত। ভারত যখন বাংলাদেশের তৎকালীন বিএনপি সরকারকে এই সব বিষয়ে গোয়েন্দা তথ্য দিত, তখন বিএনপি সরকার আনুষ্ঠানিকভাবে বলতো যে তারা এই বিষয়ে কিছুই জানে না। 1990-এর দশক এবং 2000-এর দশকের শুরুতে আসাম, ত্রিপুরা এবং মণিপুরে সহিংসতা অনেক বেশি ছিল। যেমন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, উলফা, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড, এনডিএফবি এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, এনএলএফটির বিরুদ্ধে ভারত অভিযোগ তোলে যে তাদের কিছু সদস্য বাংলাদেশে আশ্রয় এবং সহায়তা পাচ্ছে। অথচ বাংলাদেশের বিএনপি সরকার কাগজে কলমে সেই তথ্য অস্বীকার করেছিল। এরপরে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে এই পরিস্থিতি অবশ্য দ্রুত বদলাতে শুরু করে। ঢাকায় কয়েকজন শীর্ষ উলফা নেতা গ্রেপ্তার হন এবং পরে তাদেরকে ভারতের হাতে হস্তান্তর করা হয়। এরপরে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা বাড়ে। ভারতের সরকারি প্রতিবেদনে দেখা যায় যে 2010 সালে উত্তর পূর্ব ভারতে বড় ধরনের সশস্ত্র হামলা ধীরে ধীরে কমে আসে। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগের শাসনকালে ভারতের উত্তর পূর্ব শান্ত ছিল। এই যে আওয়ামী লীগকে ভারতের বন্ধু সরকার বলা হতো, এটা ছিল তার অন্যতম কারণ। যাই হোক, বিএনপি সম্পর্কে ভারতের অতীত অভিজ্ঞতার ভিত্তিতেই ভারত এখন আগেভাগেই তার অবস্থানকে পরিষ্কার করছে।
করছে। তারা বলছে যদি ভবিষ্যতে কোনো গোষ্ঠী বাংলাদেশের ভেতর থেকে ভারতের বিরুদ্ধে কাজ করে এবং সেই বিষয়ে বাংলাদেশকে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য দেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকারকে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে। কেবল আমরা জানি না বলে দায় এড়ানো চলবে না। সেক্ষেত্রে ভারত এটিকে আর সাধারণ কূটনৈতিক ভুল বুঝাবুঝি হিসাবে দেখবে না, বরং সরাসরি নিরাপত্তা ইস্যু হিসাবে নেবে এবং প্রয়োজনে নিজের স্বার্থ রক্ষার জন্য যে কোনো বড় পদক্ষেপও নিতে পারে। সহজ কথায় ভারতের বার্তা হলো দুই দেশের বন্ধুত্ব থাকবে, কিন্তু নিরাপত্তা প্রশ্নে কোনো ধোঁয়াশা বা অস্বীকার মেনে নেওয়া হবে না। আশা করি প্রথম শর্তটা আপনাদের কাছে পরিষ্কার হলো। দ্বিতীয় বিষয়টা হলো মণিপুরের সাম্প্রতিকালের অস্থিরতা নিয়ে। গত 2 বছরে মণিপুরে যে সহিংসতা এবং উত্তেজনা চলছে, ভারতের কিছু নিরাপত্তা বিশ্লেষকের মতে এর পেছনে বাংলাদেশের সীমান্ত পারের কিছু নেটওয়ার্কের সক্রিয় ভূমিকা রয়েছে, যারা পাকিস্তানের সহায়তা নিয়ে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে মণিপুরে অশান্তি ছড়াচ্ছে। এর সঙ্গে আরেকটা নতুন উদ্বেগও কিন্তু যোগ হয়েছে, কারণ বাংলাদেশে স্টারলিংকের মতো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। আর এই স্টারলিংক যোগাযোগ ব্যবস্থায় মোবাইল সিগন্যাল সরাসরি মোবাইল থেকে স্যাটেলাইটে এবং স্যাটেলাইট থেকে মোবাইলে যায়। ফলে সাধারণ মোবাইল বা ইন্টারনেট লাইনের মতো এর ওপরে সহজে কিন্তু নজরদারি করা যায় না। ফলে যদি কোনো বিদ্রোহী বা অবৈধ গোষ্ঠী এটিকে ব্যবহার করে, তাহলে তাদের গতিবিধি ধরা কঠিন হতে পারে। এটাই কিন্তু ভারতের মূল উদ্বেগ। তাই ভারতের স্পষ্ট বক্তব্য হলো, যদি বাংলাদেশের ভেতরে কোনো নন স্টেট অ্যাক্টর অর্থাৎ সরকার বহির্ভূত কোনো সশস্ত্র বা অবৈধ গোষ্ঠী ভারতের বিরুদ্ধে কাজ করে এবং সে বিষয়ে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য দেওয়া হয়, তাহলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কারণ আগে বাংলাদেশে বিএনপির আমলে কখনো কখনো আলোচনা চলছে বা পরামর্শ হচ্ছে বলে সময় নেওয়া হতো, এতে অভিযুক্ত গোষ্ঠীগুলো পালিয়ে যাওয়ার বা প্রমাণ নষ্ট করার সুযোগ পেত বলে ভারতের দাবি। এবার ভারত স্পষ্ট করে বলেছে যে এই ধরনের দেরি বা প্রক্রিয়াগত ধোঁয়াশা তারা মেনে নেবে না। গোয়েন্দা তথ্য পাওয়ার পর দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে ভারত তার নিরাপত্তা ঝুঁকি হিসাবে বিষয়টাকে কনসিডার করবে। আশা করি দ্বিতীয় পয়েন্টটাও আপনারা বুঝতে পারলেন। তৃতীয় যে গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে সেটা হলো সম্প্রতি সময়ে বাংলাদেশ জুড়ে তৈরি হওয়া তীব্র ভারত বিরোধী ন্যারেটিভ। সম্প্রতি সময়ে ইউনূসের শাসনকালে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এবং দৈনন্দিন জনজীবনে ভারত বিরোধী বক্তব্য এবং উগ্র বয়ান প্রায় স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ছিল। আর সরকার এই ধরনের বক্তব্যকে দমন না করে বরং পরোক্ষভাবে চলতে দিচ্ছিল। এখন এই ধরনের ভারত বিদ্বেষী ন্যারেটিভ যদি দীর্ঘদিন ধরে কোনো সমাজে চলতে থাকে, তাহলে ধীরে ধীরে সমাজে কিন্তু সেটা বৈধতা পায় এবং যদি দেখা যায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখন ধীরে ধীরে সেই ন্যারেটিভ কিন্তু সমাজে গ্রহণযোগ্যতাও পেয়ে যায়। আর সেই বৈধতা আর গ্রহণযোগ্যতার সুযোগ নিয়ে কিছু গোষ্ঠী তাদের সদস্য সংগ্রহ করতে পারে, অর্থের যোগান গড়ে তুলতে পারে এবং সহানুভূতির পরিবেশ সৃষ্টি করে ভারতের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। ভারত তারেক রহমানকে পরিষ্কার জানিয়েছে, বিএনপি দায়িত্ব নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী এই ন্যারেটিভকে নিয়ন্ত্রণ করবে, যাতে কোনো অবস্থাতেই সেটা বাংলাদেশের অভ্যন্তরে বৈধতা বা গ্রহণযোগ্যতা না পায়। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ভারত জানিয়েছে যে ক্ষমতায় আসার পর বাংলাদেশ চাইলে চীনের সঙ্গে সম্পর্ক রাখবে, বাংলাদেশ চাইলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবে, ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে, এতে আপত্তির কিছু নেই। তবে শর্ত একটাই, অন্য কোনো তৃতীয় দেশ যেন বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কৌশলগত অবস্থান নিতে না পারে। বিশেষ করে চীন যদি বাংলাদেশের কোনো বন্দর বা কোনো ভূখণ্ডকে 99 বছরের লিজে নিতে চায় এবং সেখানে তাদের চীনা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে উদ্যোগী হয়, সেটা যেন বাংলাদেশ না করে। অর্থাৎ বাংলাদেশকে ভারতের আঞ্চলিক নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখে চলতে হবে। পঞ্চমত, ভারত চেয়েছে আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন মজবুত ছিল, বিএনপির আমলেও দ্বিপাক্ষিক সম্পর্ক যেন সেই রকমভাবেই মজবুত থাকে। ভারত অবিলম্বে তার মেডিকেল ভিসা চালু করবে, ভারত থেকে সব রকমের রপ্তানি আগের মতোই হবে, বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে জরুরি সব প্রয়োজনে ভারত
ভারত বাংলাদেশের পাশে থাকবে, তবে বাংলাদেশকেও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার অঙ্গীকার করতে হবে, যাতে দুই দেশ পাশাপাশি স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। সব মিলিয়ে বার্তাটি ছিল বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। বাংলাদেশ নিজের নীতি ও কৌশল নিজেই নির্ধারণ করবে, তবে নির্দিষ্ট কিছু সীমারেখা রয়েছে, সেইগুলো অতিক্রম হলে ভারত তার নিরাপত্তা স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেবে। তো এই হলো সম্পূর্ণ আলোচনা। আশা করি বিষয়টাকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন বিএনপির শাসনকালে বাংলাদেশ স্থিতিশীল থাকবে? আর ভারতের সঙ্গেই বা তার সম্পর্কটা কেমন হতে যাচ্ছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।